হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2020 সালে মুক্তি পাওয়া জাপানিজ রোমান্টিক মুভি ওয়ান ইন এ 100,000। আমরা তো অনেক কোরিয়ান লাভ স্টোরি দেখেছি, আজকে না হয় আমরা জাপানিজ লাভ স্টোরি দেখি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা কিরিতানি নামে একটি ছেলেকে দেখতে পাই, আর সে হচ্ছে এই মুভির নায়ক। আর তখন আমরা কিরিতানিকে একটি তলোয়ার ফাইটে দেখতে পাই, আর সেখানে দুটি মেয়ে তাদের ফাইটগুলো অনেক মনোযোগ সহকারে দেখছিল। আর তাদের মধ্যে একটি মেয়ের নাম হচ্ছে রিনো, আর সেই হচ্ছে আমাদের মুভির নায়িকা। আর তার পাশে তার ফ্রেন্ড বসেছিল। আর তখন আমরা জানতে পারি রিনো আর কেরিতানি একই ক্লাসে পড়াশোনা করে। আর রিনো কেরিতানি নামে সেই ছেলেটাকে পছন্দ করে, তবে এখনো পর্যন্ত সে কেরিতানিকে এই বিষয়ে বলতে পারেনি। আর তখন আমরা দেখি এই খেলায় আমাদের নায়ক জিতে যায়, আর এটি দেখে আমাদের নায়িকা অনেক খুশি হয়। আর খেলা শেষে আমরা দেখি নায়িকা একটি তোয়ালে নিয়ে আমাদের নায়কের কাছে আসে, তবে তার সাহস হয় না সেই তোয়ালেটি তাকে দেওয়ার, শুধুমাত্র তার হাতের মধ্যেই সে তোয়ালেটি ধরে রাখে। আর তারপর আমরা দেখি সে সেখান থেকে চলে যেতে নেয়, তবে কেরিতানি সেটা খেয়াল করে, তবে সে রিনোকে ডাক দেয় না। আর তখন আমরা আরো একটি বিষয় জানতে পারি, আমাদের যে নায়ক কেরিতানি সে ক্লাসের অনেক পপুলার বয়, কারণ সে অনেক স্মার্ট, আর যার জন্য অনেক মেয়েরাই তাকে পছন্দ করে। আর তারপর আমরা দেখি স্কুলের ক্যান্টিনে রিনো আর তার বান্ধবী বসে খাবার খাচ্ছিল। আর তখন রিনোর গলায় যখন খাবার আটকে যায়, তখন আমাদের নায়ক কেরিতানি তাকে পানি দেয়, আর একসাথে খাবার খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে। তবে সেখানে আমরা দেখি নায়িকা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে নেয়, তবে সে যাওয়ার পথেই পড়ে যায়। আর তখন আমাদের নায়ক তার কাছে আসলে সে আবার উঠে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখি সে নায়কের সাথে কথা না বলতে পারলেও সে নায়ককে লুকিয়ে লুকিয়ে দেখতো, এমনকি নায়কের বিষয়ে তার একটি ডায়েরিতে লিখে রাখতো। আর তারপর যখন তাদের স্কুল ছুটি হয়, তখন আমরা দেখি রিনো কেরিতানির জন্য অপেক্ষা করছে। আর কেরিতানি যখন বের হয় তখন রিনো তার পিছু পিছু হাঁটা শুরু করে। আর এটা যখন কেরিতানি খেয়াল করে, আর তখন রিনো হঠাৎ চমকে ওঠে। মানে রিনো অনেকটাই লজ্জাবতী টাইপের মেয়ে। আসলে এই টাইপ মেয়ে খুঁজে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, কারণ এইরকম মেয়ে সচরাচর খুঁজে পাওয়া যায় না। আর তারপর আমরা দেখি তারা দুজন বাসে করে বাড়ি ফিরছে, তবে বাসের ঝাঁকিতে রিনো দাঁড়িয়ে থাকতে ঝামেলা হওয়ায় কিরিতানি তাকে সাইডে নিয়ে সুন্দরভাবে দাঁড় করিয়ে রাখে, আর যার ফলে রিনোর কাছ থেকে একটি ডায়েরি পড়ে যায়, তবে রিনো এটা খেয়ালও করে না। আর তারপরের দিন যখন রিনো আবার ক্লাসে আসে, তখন আমরা দেখি কেরোতানি তার ডায়েরিটি তার কাছে নিয়ে আসে। আর কেরোতানি তখন বলে সে ডায়েরিটি পড়ে ফেলেছে, মানে কেরোতানি রিনো যে ডায়েরিটি পড়েছিল সেই ডায়েরিটি সে উঠিয়ে নিয়েছিল। তবে রিনু এই বিষয়টিতে লজ্জা পেয়ে যায়, কারণ সে যে কেরোতানিকে পছন্দ করত সেই সব বিষয় এই ডায়েরিতে লিখে রেখেছিল। আর সে সেই ডায়েরিটি হাতে নিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। তবে তারপর আমরা দেখি সে দৌড়ে আসার সময় সে আবারও সুইমিং পুলের সামনে পড়ে যায়, আর এইবার পড়ে গিয়ে তার পায়ের মধ্যে আঘাত পায়। আর ততক্ষণে কেরোতানি সেখানে চলে আসে, আর সে তখন বলে তুমি সেখান থেকে চলে আসলে কেন, আমার কথা তো শেষ হয়নি। আর কেরোতানি তখন বলে দেয় আমি তোমাকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি। আর রিনো এই কথা শুনে আবারও লজ্জায় লাল হয়ে যায়, আর এখান থেকেই তাদের ভালোবাসা শুরু হয়। আর এর পরের দিন থেকে আমরা দেখি তারা একসাথে বসে খাবার খেত, একে অপরকে বোঝার চেষ্টা করত। আর অন্যদিকে আমরা দেখি স্কুলের মেয়েরা তাদের এই ভালোবাসা দেখে হিংসা করছে, কারণ কিরোতানি অনেক হ্যান্ডসাম একটি ছেলে ছিল যাকে সবাই পছন্দ করত। আর তারপর একদিন আমরা দেখি রিনো কেরোতানিকে তার দাদার সাথে দেখা করানোর জন্য তাদের বাড়িতে নিয়ে আসে। আর আমরা তখন জানতে পারি ছোটবেলাতে অ্যাক্সিডেন্টে রিনোর বাবা মা মারা যায়, আর তারপর থেকেই সে তার দাদার সাথে থাকে। তবে কেরোতানি যেহেতু প্রথমবার নায়িকার দাদার সাথে দেখা করছিল, তাই সে খুব নার্ভাস ছিল। তবে তখন আমরা দেখি নায়িকার দাদা খুবই খোলা মনের একজন মানুষ। আর তারপর আমরা দেখি তারা সবাই একসাথে ডিনার করে। আর খাবার খাওয়ার সময় রেনু যখন পানি আনতে কিচেনে যায়, তখন সে আবারও পড়ে যায়। তবে তখন আমরা দেখি এইবার সে পড়ে গিয়ে নিজে থেকে দাঁড়াতে পারছে না, মানে তার পায়ের মধ্যে কোনো শক্তি বোধ করতে পারছে না। আর যার জন্য দাদু আর কেরিতানি মিলে তাকে হসপিটালে নিয়ে আসে। তবে ডাক্তার তখন জানায় তার কোনো সমস্যা নেই, কিছুক্ষণ পর সে ঠিক হয়ে যাবে। আর তারপর আমরা দেখি সে আবারও ঠিক হয়ে গিয়েছে, আর হেঁটে হেঁটে বাড়িতে ফিরে আসে। আর তারপরে স্কুলে আমরা দেখতে পাই সেখানে একটি ছেলে রিনুকে একটি ঘড়ি ধরতে দেয়, তবে রিনু সেটিকে ধরতেই পারছে না, বারবার তার হাত থেকে সেই ঘড়িটি পড়ে যাচ্ছিল। আর এটি আমাদের নায়ক কেরেতানি খেয়াল করে, আর সে তখন তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে তুমি কি ঠিক আছো? আর রিনু তখন বলে আমি একদম ঠিক আছি। তবে তখনই রিনু দাঁড়ানো অবস্থায় থেকে হুট করে বসে পড়ে, তবে সে এবারও দাঁড়ানোর শক্তি পাচ্ছিল না। আর তখন কেরিতানি তাকে উঠায় আর জড়িয়ে ধরে বলে আমি তোমাকে কিছুই হতে দিব না, তুমি এটি নিয়ে একদমই চিন্তা করো না। আর তারপর তাকে আবারও হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর এইবার তার পুরো শরীর চেক আপ করে জানতে পারে
রিনোর এএলএস নামে একটি রোগ হয়েছে। আর এই রোগটা হচ্ছে ব্রেন থেকে আমাদের যে বিভিন্ন বডি পার্টসে সিগন্যাল প্রোভাইড করে তা বন্ধ করে দেয়। মানে তোমার যদি ইচ্ছে থাকে তুমি একটি প্লেট তোমার হাত দিয়ে ধরবে, তখন তোমার ব্রেন কাজ করবে যে ওই প্লেটটি তোমার ধরতে হবে, তবে তোমার হাত সেই কাজটি করবে না। মানে তোমার হাতের কাছে সেই সিগন্যালটি যাবে না। আর ডাক্তার তখন জানায় সে আস্তে আস্তে তার ইচ্ছে মতো তার শরীর নাড়ানো বন্ধ করে দিবে, আর সে একসময় প্যারালাইজড হয়ে যাবে। আর এই কথাটি শুনে রিনু একদম মন খারাপ করে ফেলে। তারপরও সে তার দাদুর সাথে হাসি মুখে তার বাড়িতে ফিরে আসে। আর তারপর রিনু স্কুলে যেয়ে ইন্টারনেটের মাধ্যমে এএলএস রোগ সম্পর্কে জানতে চায়। আর তখন সে জানতে পারে এই রোগটি প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে একজনের হয়। আর তখন আমরা বুঝতে পারি এই মুভিটির নাম কেন 1 in 100,000 দেওয়া হয়েছে, মানে 100,000-এর মধ্যে একজন। আর সে আরো জানতে পারে এই রোগটার এখন পর্যন্ত কোনো চিকিৎসা আসেনি। আর রিনু তখন বুঝতে পারে সে খুব দ্রুত প্যারালাইজড এবং বোবা হয়ে যাবে, তার হাতে তেমন একটা সময় নেই। আর তারপর সে যখন বাসে করে তাদের বাসায় যাচ্ছিল, তখন সে ডায়েরির মধ্যে তার স্বপ্নগুলো লিখতে থাকে। তার স্বপ্ন ছিল সে বড় একটি পাহাড়ে ঘুরতে চায়, আর তারপর সে তার স্কুল লাইফ শেষ করতে চায়, আর তার দাদুর জন্য একটি সুন্দর গিফট কিনতে চায়, আর তার পছন্দের খাবার খেতে চায়। মানে তার জিহ্বার স্বাদ শেষ হওয়ার পূর্বেই সে যেন পছন্দের খাবার খেতে পারে। আর সে চায় সে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। তারপর লাস্টে তার ইচ্ছে হলো সে কেরিতানিকে বিয়ে করবে, আর তার ইচ্ছে কেরিতানি যেন সারা জীবন তার পাশে থাকে। মানে তার অনেকগুলো অপূর্ণ ইচ্ছে রয়েছে। আর এই লিস্ট লিখতে লিখতে ওই স্কুল বাস বা ট্রেন যখন তাদের বাড়ির কাছে চলে আসে, তখন আমরা দেখি সে সেই ট্রেনটি থেকে নামতে পারছে না। মানে তার শরীর অলরেডি কাজ করা অফ করে দিচ্ছে। আর সে তখন অনেক চেষ্টা করে সেখান থেকে নামতে, তবে তারপর আমরা দেখি সেই স্টেশন থেকে সেই ট্রেনটি আবার ছেড়ে দেয়। আর কেরিতানি যখন জানতে পারে রিনু এখনো বাসায় আসেনি, তখন সে সাইকেল নিয়ে তাকে খুঁজতে বের হয়। আর সে শেষ স্টেশনে এসে দেখতে পায় রিনো সেখানে বসে রয়েছে। আর তখন রিনো তার অসুখ সম্পর্কে কেরিতানিকে সবকিছু বলে দেয়। আর সে তখন বলে, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তবে আমার শরীর হয়তোবা তেমন একটা কাজ করবে না। আর তুমি আমার এই সমস্যার কথা শুনে আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আর তখন কেরিতানি সেখান থেকে উঠে বলে, এইটা তুমি কি বলছো? আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, কারণ আমি যে মানুষটাকে চেয়েছিলাম সে অবশেষে আমার কাছে এসেছে। আর তখন কেরিতানি রিনুকে কথা দেয় সে কখনো তাকে ছেড়ে যাবে না। আর এরপর থেকে কেরিতানি আর রিনু অনেক সময় একসাথে কাটাতো। কেরিতানি সবসময় চেষ্টা করতো রিনুর মন ভালো করার। আর একদিন কেরিতানি রিনুর সেই ডায়েরিটি আবার খুঁজে পায়। আর সে তখন দেখতে পায় সেখানে রিনু অনেকগুলো উইশ লিখে রেখেছে। আর সে তখন চিন্তা করে সে রিনুর সবগুলো উইশ পূরণ করবে। আর তারপর আমরা দেখি স্কুলে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। তবে এটি নর্মাল কোনো দৌড় নয়, এটি ছিল কাপল দৌড়। মানে দুজনকে পায়ের মধ্যে রশি বেঁধে একসাথে দৌড়াতে হবে। আর তারপর যখন রেস চালু হয়, তখন আমরা দেখি তারা দুজন কিছু দূর যাওয়ার পরে রিনু পড়ে যায়। আর সে শত চেষ্টার পরেও সেখান থেকে উঠতে পারছিল না। তখন কেরিতানি রিনুকে বলে, আমাদের রেসটা শেষ করা উচিত, কারণ কোনো কিছুই মাঝপথে রেখে দিতে নেই। আর তারপর রিনু কেরিতানির সাহায্যে উঠে অনেক কষ্টে রেসটা শেষ করে। আর তখন আমরা দেখি পুরো স্কুলের সবাই তাদেরকে চিয়ার করতে থাকে। আর এভাবেই আরো কিছুদিন কেটে যায়। আর আমরা তখন দেখি রিনুর শরীর আরো খারাপ হচ্ছে। সে এখন তেমন ভাবে হাঁটতেও পারছে না, এমনকি বাসার কোনো কাজও সে করতে পারছিল না। আর সে কিছুদিন যাবৎ স্কুলেও যাচ্ছে না। আর তখন আমরা দেখি স্কুলে না যাওয়ার জন্য কেরিতানি তার বাসায় চলে আসে। আর রিনু কেরিতানিকে দেখে অনেক খুশি হয়। আর সে কোন রকম দৌড়ে এসে কেরিতানিকে জড়িয়ে ধরে, কারণ সে ভেবে নিয়েছিল কেরিতানি হয়তোবা কখনোই তার সাথে দেখা করতে আসবে না। তবে কেরিতানি তখন তাকে উঠিয়ে ভেতরে নিয়ে গা মুছিয়ে দেয়। আর তাকে জড়িয়ে ধরে বলে, তোমার কিছুই হবে না, আমি সবসময় তোমার পাশে রয়েছি। আর কেরিতানি চিন্তা করে যেহেতু রিনুর হাতে তেমন একটা সময় নেই, তাই সে দ্রুত তার ইচ্ছেগুলো পূরণ করবে। আর তারপর আমরা দেখি তারা সব বন্ধুরা মিলে একসাথে একটি জায়গায় ঘুরতে যায়। আর সেখানে তারা রিনুর বার্থডে একসাথে পালন করে। আর সেখানে রিনুর দাদুর জন্য অনেক সুন্দর একটা গিফট রেডি করে। আর সবাই একসাথে ছবি তুলে। আর তারপর কেরিতানি রিনুকে নিয়ে একটি পাহাড়ে ঘুরতে যায়। আর শেষমেশ তারা দুজন একসাথে একটি রেস্টুরেন্টে যায়। আর কেরুতানি সেখানে রেনুর সব পছন্দের খাবার খাওয়াচ্ছিল। আর তারপর তারা দুজন একসাথে সূর্যোদয় দেখে। আর তখন রিনু কেরিতানিকে বলে সে ছোটবেলায় তার বাবা মার সাথে একটি জায়গায় ঘুরতে গিয়েছিল, আর সেখানে বরফ ঢাকা একটি পাহাড় ছিল। আর সে তখন তাকে বলে সে সেই জায়গায় আবারও যেতে চায়, আর যার জন্য সে কেরিতানিকে সেখানে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। আর তার কিছুদিন পর আমরা দেখি কেরিতানি রেনুকে নিয়ে সেই বরফ ঢাকা পাহাড়ে নিয়ে যায়। তবে সেই জায়গাটা অনেক দুর্গম ছিল, যেখানে সাধারণ মানুষেরই হাঁটা অনেক কষ্ট হয়। আর তখন আমরা দেখি রেনু আর হাঁটতে পারছিল না।
আর যার জন্য কেরিতানি তাকে পিঠে করে সেখানে নিয়ে যায়। আর তখন আমরা দেখি কেরোতানির অনেক কষ্ট হচ্ছিল, তবে সে তার প্রিয় মানুষটিকে আনন্দ দেওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। আর তারপর তারা দুজন সেই পাহাড়ের সবচেয়ে সুন্দরময় জায়গায় চলে যায়। আর তারা শেষবারের মতো একসাথে অনেক সুন্দর সময় কাটায়। আর তখন কেরিতানি তাকে বলে, আমরা দুজন সব সময় একসাথে থাকবো। আর রিনু এটি শুনে আরো খুশি হয়। আর পরের দিন তারা আবার বাসে করে বাড়িতে চলে আসে। আর তার কিছুদিন পর আমরা জানতে পারি রিনু এখন আর ঠিকভাবে হাঁটতে পারে না, আর যার জন্য তার হুইল চেয়ার ইউজ করা লাগে। আর তারপর কেরিতানি তাকে হুইল চেয়ারে বসিয়ে অনেকদিন পর স্কুলে নিয়ে আসে। আর তখন তাকে এভাবে বসে থাকতে দেখে স্কুলের ছাত্রছাত্রীরা অনেক অবাক হয়। কেউ বুঝতেই পারছে না রিনুর সাথে কি হয়েছে। আর এরপর রিনু ক্লাসে সবাইকে তার অসুখের কথা খুলে বলে। আর সে তখন বলে, আমার যে রোগটি রয়েছে তার জন্য হয়তোবা কিছুদিন পর আমি আর কথাও বলতে পারবো না। আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর আমার ইচ্ছে হলো আমি তোমাদের সাথে একসাথে স্কুল পাশ করব। আশা করি তোমরা সবাই আমাকে সাহায্য করবে। আর তখন আমরা দেখি পুরো ক্লাসের সব স্টুডেন্টরা তার কাছে চলে আসে। আর তখন তারা তাকে উৎসাহ দিতে থাকে আর বলে, আমরা সবাই তোমার পাশে রয়েছি। আর তার কিছুদিন পরে স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়। আর রিনু অনেক সুন্দরভাবে এক্সাম দেয়। আর পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা দেখি রিনু হসপিটালে ভর্তি। এখন তার শরীর পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। সে নিজে নিজে আর কোনো কিছুই করতে পারে না, যার মানে হচ্ছে সে পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছে। আর কেরোতানি প্রতিদিন স্কুল শেষে রেনুকে হসপিটালে দেখতে আসে। আর তখন আমরা দেখি কেরোতানি রিনুকে হুইলচেয়ারে বসিয়ে কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আর রিনু তখন জিজ্ঞেস করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেরোতানি বলে, গেলেই দেখতে পারবে। আর তারপর যখন কেরোতানি দরজা খুলে তখন রিনু দেখতে পায় সেখানে স্কুলের সব ছাত্রছাত্রীরা ছিল। আর আমরা তখন জানতে পারি রিনু অনেক ভালো একটি রেজাল্ট নিয়ে পাশ করেছে। আর তার জন্য কলেজের সবাই তাকে শুভেচ্ছা জানায়। আর রিনু সবার সাথে একটা সুন্দর সময় কাটায়। তবে এর কিছুদিন পরে রিনু পুরোপুরি বোবা হয়ে যায়, মানে এখন আর সে কথাও বলতে পারে না। তবে তারপরও সে খুশি ছিল, কারণ তার পছন্দের মানুষটি এখনো তার পাশে রয়েছে। আর রেনুর বিশ্বাস কেরোতানি কখনোই তাকে ছেড়ে যাবে না, ছায়ার মতো সবসময় তাকে আগলে রাখবে। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। আসলে ভালোবাসা জিনিসটা অনেক মূল্যবান, যেটা সবার কপালে থাকে না। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।